আমাদের চাকদা ব্লক কমিটির সম্পাদক শ্রী অসীম কুমার রায়কে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে সাদর সম্ভাষণ জানাতে। এবার আমাদের চাকদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ভগীরথ বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক দিচ্ছেন। সৌগত মহাশয়কে পুষ্পস্তবক দেখিয়ে সম্বোধন করছেন সুরজিৎ। অর্থাৎ দেয়া নিয়ে পৃথিবীতে আবির্ভাব হই, তাই আমার বাংলা মা, বাংলার মাটি একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। নই সব যে হবে ফাঁকি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। জন্মভূমি আসল মহাজন, দানা পানি কর জোগায়া বাঁচাইল জীবন। জন্মভূমি আসল মহাজন, দানা পানি কর জোগায়া বাঁচাইল জীবন। এখন মায়ের দেনা ফেরত দেনা, মায়ের দেনা ফেরত দেনা, দেনা চিতর বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি। নামের বড়াই যতই করিস না,
হবে সোনার খাঁচায়, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি, একবার ভেবে দেখ মন পাখি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি, নইলে সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সব যে হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি, একবার ভেবে দেখ মন পাখি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি, মনে দেনায় আছিস নাকি, মনে দেনায় আছিস নাকি, মনে দেনায় আছিস নাকি। যে সমস্ত ব্যাপার আমি দেখেছি কাগজে, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি স্বপন হালদার মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি আরেকটি গান গাইছি, অর্থাৎ এটাই আমার শেষ গান। মরিলেও যেন
এরপরে সঙ্গীত পরিবেশন করবেন রমা বৈরাগী এবং অনুপ বিশ্বাস। তারপরে আমরা আমাদের লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রাণ পেতে সময় মুক্তির ডাক, লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রাণ পেতে সময় মুক্তির ডাক। জাগরে জাগরে জাগে জাগরে জাগরে জাগে জাগরে জাগরে জাগে লুটেরার কালো হাত ভাঙবো, মায়ের মুখের হাসি আনবো। লুটেরার কালো হাত ভাঙবো, মায়ের মুখের হাসি আনবো। মৃত্যুকে পণ করে জীবনের গান ধরে একসাথে দেব মোরা সমুদ্র। মৃত্যুকে পণ করে জীবনের গান ধরে একসাথে দেব মোরা সমুদ্র। জাগরে 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 আর নয় কষা খাতে কান্না, বয়ে যাবে রক্তের বন্যা। আর নয় কষা খাতে কান্না, বয়ে যাবে রক্তের বন্যা। শিকল বিকল করে হাতে হাত ধরে ধরে প্রাণ খুলে দাও সাথে যুদ্ধের গান। শিকল বিকল করে হাতে হাত ধরে ধরে প্রাণ খুলে দাও সাথে যুদ্ধের গান। জাগরে 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 লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রাণ পেতে সময় মুক্তির গান। লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রাণ পেতে সময় মুক্তির গান। প্রবেশ করছে। এটা যেমন সত্য, তেমনি তারা ভারতে এসে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে যারা, কিন্তু সেখানে তারা প্রাণ ও ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য প্রবেশ করেছিল ভারতে, সেখানেও তাদের প্রাণের ভয়। 2003 সালের ডিসেম্বরে যে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় তাতে স্পষ্ট করে বলা হয়েছে 1971 সালের মার্চের পরে আসা বাংলাদেশিরা অনুপ্রবেশকারী। কিন্তু আমরা বাজপেয়ী সরকারের কাছে জানতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই, কেন তাদের এহেন অপবাদ মাথায় তুলে দেওয়া হলো? তারা বাংলাদেশে জন্মেছিল, এটাই ছিল তাদের অপরাধ? হ্যাঁ, আমরা বাংলাদেশে জন্মেছিলাম। আমরা ফিরে পেতে চাই আমাদের জন্মভূমি, ফিরে পেতে চাই সেই আঙিনা, ফিরে পেতে চাই সবুজ মাঠ। আমরা থাকতে চাই না কারো জায়গায়, আমরা থাকতে চাই না কারো অধীনে। আমরা যেহেতু জন্মেছিলাম একটা স্বতন্ত্র ভূমিতে, তাই আমাদের ভূমিষ্ঠ হওয়ার অধিকার। ভূমিষ্ঠ হয়েছি যেহেতু, তাই আমাদের ভূমিষ্ঠ হওয়ার ফলে আমাদের যে অধিকার, অর্থাৎ ভূমি অধিকার, সেই অধিকার আমাদের দিয়ে দিতেই হবে। এটা আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে একটা আর্তনাদ, এবং এটা আমাদের একটা মানবিক আবেদন। আপনারা আমাদের সমর্থন করুন, আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই পূর্ণ মর্যাদায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেশভাগে প্রারম্ভে আমার এই নির্যাতিত মানুষের হাজার হাজার নরনারী প্রথম যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার প্রথম শ্রদ্ধাপূর্ণ নমস্কার। তারপর যারা উপাস্ত আন্দোলনের সঙ্গে জড়িয়ে অকালে মৃত্যুবরণ করেছেন তাদের আমার শতকোটি প্রণাম জানাই। এই মহতী অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় অতিথিবৃন্দদের জানাই আমার সম্মান ও আন্তরিক শুভেচ্ছা। নিখিলবঙ্গ নাগরিক সঙ্গে সৃষ্টি কেন হয়েছে সেই ব্যাপারটা হয়তো অনেকেই বলবেন, তবু আমি বলবো 1947 সালে ভারত কেন ভাগ হয়েছে এবং সেই ভারত ভাগের পরিণতি হিসাবে এই কোটি কোটি মানুষ কেন আজ অসহায় অবস্থায় ভারতের বিভিন্ন প্রান্তে সাপোজ সংকুল বনভূমিতে কেন বাস করছে, এর কি
মোহাম্মদ আলী জিন্নাহ এক হিন্দুর মেয়েকে ভালোবাসতেন, কিন্তু সেই হিন্দু ব্যবসায়ী তার কন্যাকে মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বিবাহ দিতে অসম্মত হলেন। আর তারই জন্য মোহাম্মদ আলী জিন্নাহ ভারতবর্ষের প্রতিটি মুসলমানের মধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গার বীজ ছড়িয়ে দিলেন। কিন্তু আমরা সেদিকে যাব না। আমাদের একটাই প্রশ্ন, পূর্ববঙ্গে প্রায় 2 কোটি সংখ্যালঘু মানুষ বাস করেন, তাদের কেন আজ এমন অসহায় অবস্থায় ফেলে দেওয়া হলো? এবং সেই 1947 সাল থেকে আজ পর্যন্ত ভারতে তাদের জনস্রোত অব্যাহত রয়েছে। বলতে লজ্জা হয়, ভারত সরকার 1947 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সরকার, বল্লভভাই প্যাটেল, রাজাগোপাল আচার্য প্রমুখ নেতৃবৃন্দ সেদিন বাংলাদেশি উদ্বাস্তুদের সান্ত্বনা দিয়েছিলেন। ভারতের দ্বার তাদের জন্য লক্ষ লক্ষ বছর দরজা খোলা থাকবে। কিন্তু সেই কংগ্রেস সরকার 2003 সালে যখন সেই কংগ্রেস পার্টি 2003 সালে যখন লোকসভায় একটা বিল পাস হলো, আপনারা হয়তো জানেন, নাগরিক বিল, তারা কোনো ধিক্কার জানালেন না। কেন? এই বাংলাদেশি উদ্বাস্তুদের নিয়ে এতটা সিনেমিনি খেলার সাহস তারা পায় কোথা থেকে? আপনারা হয়তো ভুলে যাবেন না, এই বিজেপি সরকার, এরা গোড়া হিন্দু, এরা বাংলাদেশি হিন্দুদের ভালো চোখে রাখেন না। যেহেতু এই বাংলা বা পাঞ্জাব ছিল সংগ্রামের কেন্দ্রস্থল, তারা জানে এই বাংলাদেশি হিন্দুরা বা ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় ওরা ভারতের বিভিন্ন প্রান্তে আবার নতুন করে দানা বাঁধলে হয়তো তাদের ক্ষমতাই হারাতে পারে। তাই তারা আমাদের এই উদ্বাস্তুদের যেভাবে হোক সালেভাবে কৌশলে তাদের নাগরিকত্ব হরণ করে তাদের একেবারে অসহায় করে তুলবে। আজকে এই সভায় উপস্থিতি দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে চাকদা অঞ্চলে এত সমর্থক আছে, এটা আমি আগে জানতাম না। 1981 সাল থেকে আমি নিখিল বঙ্গ নাগরিক সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু হয়তো মাঝখানে সংগ্রামে সবসময় আমি অংশগ্রহণ করতে পারিনি, তার নিজে থেকেই লজ্জিত। তবে গত 31শে জুলাই মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়, উনি আমাকে বিশেষভাবে এই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার খুব ভালো লাগছে। পূর্বের স্মৃতি আজ মনে পড়ে, আমি অনেক আন্দোলনে জড়িয়েছিলাম। একটা কথা বিশেষ করে আপনাদের বলতে চাই, তখন ছিল বাংলাদেশ হাই কমিশনার মিশনে একটা আন্দোলন হয়েছিল আমাদের বিএলও থেকে, নিখিল বঙ্গের আরেকটি শাখা ছিল বিএলও, সেখানে উপস্থিত হয়েছিলাম, পুলিশের লাঠিও আমরা খেয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, এই আন্দোলন আমাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, কারণ এটা আমাদের ন্যায্য পাওনা। একটা কথা ভুলে গেলে চলবে না, ধাত্রী মাতা আর মাতা দুটো কিন্তু পুরোপুরি আলাদা। আমরা ধাত্রী মাতার কাছে লালিত পালিত হচ্ছি, কিন্তু আমাদের মাতার কাছে নয়। আমাদের মাতা হয়তো এখনো পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট রয়েছে, আমাদের মাতা দুর্বৃত্তের কাছে বন্দী হয়ে আছে। সুতরাং আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, আমাদের মাতাকে উদ্ধার করতে হবে। তাই আমি আর বেশি বক্তব্য রাখবো না, আপনারা আমাদের আন্দোলনকে সুদূর প্রসারী করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সদস্য শ্রী ভবেন মণ্ডল। আজকে আমাদের সামনে যে ভয়াবহ সংকট এসে উপস্থিত হয়েছে, এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রেক্ষাপট আলোচনা করা দরকার। আপনারা জানেন 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে যখন মির্জাপুরের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে বাংলা বিহার মিশ্রার হাত ধরে
পরবর্তীকালে সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ রাজ কায়েম হয়েছিল। তারপরে আমাদের ভারতবর্ষের বিখ্যাত নেতৃত্ব ঐকান্তিক প্রচেষ্টায় 1885 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, এরই কাউন্টার পার্ট হিসেবে ঢাকার নবাব সালিমুল্লাহর নেতৃত্বে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো, এই মুসলিম লীগের হাত ধরেই ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ রোপিত হয়েছিল। তৎকালীন সময়ের মুসলিম লীগের কর্ণধার মোহাম্মদ আলী জিন্নাহ এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থিওডর বেকের হাত ধরে ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তন ঘটেছিল। এরপর আমরা দেখেছি নানা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালের 15 আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সত্যিকারে সেদিন ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীন হয়নি একটা কারণেই, ব্রিটিশ রাজের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে ভারতবর্ষকে এতদিন ধরে শাসন করে গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তারা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে দুটো ভাগ করে দিয়ে গেল, একটা পাকিস্তান একটা বাংলাদেশ, একটা পাকিস্তান একটা ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষে আমরা দেখলাম ভারতবর্ষে বাস করলো নানা ধর্মের নানা জাতির বসবাসকারী লোক। সেদিনকে আমাদের ভারতবর্ষের প্রত্যেক মনীষী একই সঙ্গে উচ্চারণ করলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এমন একটা ভারতবর্ষ গড়ে তুলব যার মূল মন্ত্র হবে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কিন্তু আমরা দেখলাম পাকিস্তানের ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করে দিয়ে পাকিস্তান নামে রাষ্ট্র উদ্ভব হলো এবং সেই দেশের রাষ্ট্রীয় ধর্ম হলো মুসলিম ধর্ম। এবং আমরা দেখলাম পূর্ব পাকিস্তান নামে একটা অঙ্গরাজ্য ছিল পাকিস্তানের, সেই দেশেও অধিক সংখ্যক হিন্দু বসবাস করা সত্ত্বেও সেই দেশে মুসলমান রাষ্ট্রে ধীরে ধীরে পরিণত হল। এরপর আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐকান্তিক সহযোগিতায় 1971 সালের 17 মার্চ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু আমরা দেখলাম সেই যুদ্ধে ভারতের সহায়তার পাশাপাশি বাংলাদেশে হিন্দু মুসলমান হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য এগিয়ে গিয়েছিল। কিন্তু আমরা পরে কি দেখলাম? তৎকালীন বঙ্গদেশের প্রধানমন্ত্রী মুজিবুর রহমান তার কয়েকদিন পরেই বাংলাদেশকে মুসলমান রাষ্ট্রের সাথে অঙ্গীভূত করে ভারতবর্ষকে মুসলমান রাষ্ট্র করার দিকে এগিয়ে গেলেন। এরপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনকার দিনে, এবং তার পূর্ববর্তীকালে 1947 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু ভাইরা রয়েছেন তাদের জন্য চিরদিনের জন্য ভারতবর্ষের মাটির জন্য ভারতবর্ষের তাদের জন্য উন্মুক্ত করা হলো। অর্থাৎ সেই দেশে সেইখানকার লোক যদি কোনো অত্যাচারিত হয় তবে বাংলাদেশের মানুষের জন্য ভারতবর্ষের তা উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু আমরা কি দেখেছি? 1971 তাদের ভবিষ্যৎ একটা অন্ধকার দিকে চলে যাচ্ছে। আমার প্রশ্ন ভারত সরকারের কাছে, তো বাংলাদেশ সরকারের কাছে, যে এই সমস্ত 2 কোটি নির্যাতিত মানুষের শেষ রাষ্ট্র কোথায়? আমরা চাই বাংলাদেশকে ভাগ করে এই সমস্ত নির্যাতিত হিন্দু এবং শরণার্থীদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করার দাবি আমাদের থাকবে। আমরা চাই আমাদের দাবিকে তাদের বাস্তবায়িত করতে হবে এবং এই দাবিকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। আমরা যারা বাংলাদেশ থেকে, আমরা হয়তো আমাদের জন্ম হয়তো এখানে, কিন্তু আমাদের বাবা কাকা চাচারা যারা ওই দেশ থেকে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে দেশে এসেছেন, তারা তাদের পূর্ণভূমি মাতৃভূমিকে ছেড়ে চলে এসেছেন। আমাদের গীতায় বলা আছে জন্মের জন্মভূমি সরকার আলোপি পরিবেশী, সেই জন্মের জন্মভূমিকে আমরা পরিত্যাগ করে দেশে চলে এসেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাস করছি। এটা কি আমাদের পাওনা ছিল? এটা কি আমাদের ভবিতব্য? এই প্রশ্ন আপনাদের সবাইকে করতে হবে। আজকে আমাদের বাংলাদেশের যে সমস্ত পবিত্র তীর্থস্থান সেইগুলো ওই সমস্ত অসুরদের দ্বারা কবলিত। অসুররা আমাদের সেই সমস্ত সর্বরাজ্যকে দখল করে নিয়েছে। আমরা দেখেছি যখন সব অসুরদের অত্যাচারে সর্বরাজ্য বিপন্ন, তখন দেবী দুর্গা তার 10 হাত নিয়ে সেই অসুর বাহিনীকে ধ্বংস করেছিলেন। আমাদের 10 হাত না হোক, কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে যদি লড়াই করতে পারি, আমাদের দাবিকে আমরা আদায় করতে পারবোই। আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমাদের মায়েরা হচ্ছে ধর্ষিত, আমাদের বোনেরা হচ্ছে লাঞ্ছিত, আমাদের প্রত্যেকটি মানুষের নিকট আত্মীয় আজ দিনে দিনে নির্যাতিত হচ্ছে। তাই এই প্রসঙ্গে একটা কথাই মনে পড়ে যায়, কবি বলেছেন, প্রিয়াকে মনে খেলেছিস, ভেঙেছিস ঘর বাড়ি, এ কথা কিছু মনে মনে আমি কখনো বলতে পারি। আধুনিক সমানতার যদি আমি কেউ হই, স্বজন হারানো সরকার তোদের চিতা আমি দূর হই। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। সেই সমস্ত ওষুধের চিতা জ্বালিয়ে আমরা একটা নতুন স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করবো। সেই স্বর্গরাজ্যে কোনো ওষুধ থাকবে না, থাকবে মানবিক
মানবিকতার গান। আমরা সবাই গিয়ে উঠবো সবার উপরে মনুষ্যত্ব, সবার উপরে তাহার উপরে নাই। আমরা এই বাড়িকে থেকে কার্যকারী করতে পারবো। আমাদের মানবিক সংগঠন, আমাদের মানবিকতার বোধ যেদিন জাগ্রত হবে সেই দিন আমরা বিশ্ব ভ্রাতৃত্বের বোধ করতে পারবো। আমরা আন্তর্জাতিকতাবাদ বিশ্বাস হয়ে আমরা আমাদের দাবিকে আদায় করে আগামী দিনে আরো বড় লড়াইয়ে সামিল হবো। এই আহ্বান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বিষয়টা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি খুবই সেন্সিটিভ। আমি এতক্ষণ ভাবনা করছিলাম কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিভাবে করব বুঝতে পারছি না। বহু অত্যাচারিত, বহু নির্যাতিত মানুষের আর্তনাদ যে মাটির বুকে ভেসে ওঠে। এখনো ভারতবর্ষ 58 বছর প্রায় হয়ে গেল স্বাধীন হয়েছে, একথা আমরা পুস্তকে পড়ি বা আমরা জানি। যদিও নদিয়া তার 3 দিন পরে স্বাধীন হয়েছিল, মনে হয় মাস্টারমশাইরা জানেন, বলবেন আমাকে সে কথা। নদিয়া আরও 3 দিন পরে স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা যখন সমাজের বুকে দাঁড়িয়ে দেখি আমাদেরই মা বোনেরা, আমাদেরই আত্মীয় স্বজনরা যাদের বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের বুক থেকে, প্রথমে পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ নামে আজকের পরিচিত স্থানটুকুতে আমাদের আত্মীয় স্বজনরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যে দেশের মায়ের বুকে বাঙালি, হিন্দু, বৌদ্ধ সমস্ত সংখ্যালঘু মানুষের আত্মনাদ ভেসে ওঠে অত্যাচারের বুকে, সেই অত্যাচারের বার্তা আজ যেমন ভারতবর্ষের বুকে ছড়িয়ে উঠেছে। যদিও আজ বাংলাদেশ হিন্দু দেশ স্থান খুবই কম। যখন 1971 সালে স্ট্যাটিস্টিক্স বলছে সেই সময় 30% সংখ্যালঘু সম্প্রদায় ছিল, অর্থাৎ হিন্দু বাঙালি ছিল। প্রতি বছর কমতে কমতে আজ যে জানি না 2% এসে পৌঁছেছে, অর্থাৎ 2% এসে পৌঁছেছে কিনা। এই মানুষগুলো প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, লুট হয়ে যাচ্ছে তাদের সম্পত্তি, লুট হয়ে যাচ্ছে তাদের সম্পদ, লুট হয়ে যাচ্ছে তাদের সম্পত্তি এবং মান সম্মান। এই মুহূর্তে আজকে ভারতবর্ষের বুকে যে সমস্ত হিন্দু বাঙালি আছে, যে সমস্ত বৌদ্ধ বাঙালি আছে, যে সমস্ত মানুষ আছে যাদের মানবিকতা মূল্যায়নের জন্য আজকে ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে, তাদের আজকে এখানে অঙ্গীকার করতে হবে। আপনারা আজকে শপথ করুন এই ভারতবর্ষের বুকে নতুন কিছু সৃষ্টি করতে, এই অত্যাচার দীর্ঘদিনের জন্য চলে আসছে বন্ধ করতে হবে। আমরাও একটা নতুন রাজ্য করতে পারি। পৃথিবীর বুকে আরো অনেক কিছু আছে যা দিয়ে আপনারা আমি প্রমাণ করে দিতে পারবো। অনেক কম সংখ্যক মানুষ নিয়ে স্বাধীন রাজ্যে, স্বাধীন রাজ্য হিসাবে বসবাস করছে। স্ট্যাটিস্টিক্স বলছে যে এখানে 5 কোটি মানুষ অত্যাচারিত হচ্ছে, 1 কোটি মানুষ নিয়ে বহু স্বাধীন দেশ পৃথিবীর বুকে শান্তিতে বিরাজ করছে। আমরা কেন পারবো না? আমরা হিন্দু বাঙালি আজ কেন অত্যাচারের বুকে সেল নিয়ে দিনের পর দিন আমরা চলবো? আমি স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান এই জন্যই দিলাম। আমরা কি পারি না পারি, আজকে যে প্রজন্মের তরুণরা এসেছে তারা হয়তো বিচার করে দেখবেন আমরা যে আজকে এইখানে এসে সমবেত কণ্ঠে অঙ্গীকার করছি তা ন্যায় না অন্যায়। আপনারা বিচার করবেন এই আন্তর্জাতিক মানবিকতার ক্ষেত্রে এই বার্তা আপনাদের সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে হবে। দীর্ঘ 20 বছর ধরে, আজকে দীর্ঘ 50 বছর ধরে আজকে একটা জাতির প্রতি কি ধরনের অত্যাচার আজকে এই সমাজের বুকে চলছে। কেন ওখানকার হিন্দুদের এখানে এনে এখানকার মুসলিমদের ওখানে তাই বা চিন্তা করে এখানকার কেন দেওয়া হচ্ছে না? আমি তার প্রতিবাদ যুক্ত করতে চাই। বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে। আজকে আমাদের ঐতিহাসিক জায়গাগুলো ধুলায় লুটিয়ে গেছে, কিন্তু আজকে আমাদের এখানে আমরা যে নামাবলী গায়ে দিয়েছি সর্বধর্মে, সেই নামাবলীর গায়ে দিয়ে আজকে এখানে বহু অত্যাচারিতদের বহু এখানে নিদর্শন এখানে সবার আগে আমরা প্রচার করে যাচ্ছি। আজ এই রাজনৈতিক নীতিবোধ থেকে দূরে ছাড়িয়ে মানবিক নীতিবোধে আজকে আসতে হবে, সামাজিক নীতিবোধে আসতে হবে। আজকে আমাদের অঙ্গীকার করতে হবে, একই সূত্রে গাইতে হবে। আমরা বাঙালি হিন্দু, আমরা নতুন করে জাগতে পারি। অত্যাচার আমাদের সইব না। আজকে প্রজন্ম দীর্ঘদিনের অত্যাচারের অবসান ঘটিয়ে আজকে সেই শান্তির বাণী রটিয়ে দেবে, পৃথিবীর বুকে রটিয়ে দেবে। আগামী দিন ভারতবর্ষের বুকে এই বাংলার হিন্দুর যত বাঙালি আছে এক হয়ে নতুন রাজ্যের সৃষ্টি করবে।
আবার নেমে আসবে আমাদের শান্তির বাণী নিয়ে ভারতবর্ষের বুকে, হিন্দু রাজ্যের বুকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার আজকের সভার সভাপতি এবং নিখিলবঙ্গ নাগরিক সংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শ্রী সুভাষ চক্রবর্তী, এছাড়াও আমাদের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকদ্বয় শ্রী রুদ্রদাম দত্ত এবং আরো একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্রী নির্মলেন্দু চক্রবর্তী। এছাড়াও নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিখিলবঙ্গ নাগরিক সংঘের কর্মী সমর্থক এবং নেতৃত্ব, এছাড়াও উত্তর চব্বিশ পরগনা থেকে আগত সংগঠনের বিভিন্ন নেতা এবং কর্মী এবং আলাদা অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি সাংবাদিক যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমি সামান্য দুই একটা কথাই বলবো। আমি প্রথমে আপনাদেরকে এই বলে ক্ষমা চাই, আমি বয়সে নবীন, যদিও আমাকে নিখিলবঙ্গ নাগরিক সংঘের চাকদহ ব্লক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, তবু প্রাণের তাগিদে মনের টানে আমি নিখিলবঙ্গ নাগরিক সংঘের একজন কর্মী হয়েছি। আমি সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছি, ভবিষ্যতে করে যাব, এটা আমার অঙ্গীকার। আজকে বাস্তব একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতি আজ আমাদেরকে এখানে টেনে নিয়ে এসেছে। পরিস্থিতিটা এতই ভয়াবহ, পরিস্থিতিটা এতই করুণ, যেগুলো আপনারা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রতিনিয়ত অবগত হচ্ছেন। নিখিলবঙ্গ নাগরিক সংঘ একটা মানবাধিকার সংগঠন। যদিও নিখিলবঙ্গ নাগরিক সংঘ 1977 সাল থেকে বাংলাদেশ থেকে সর্বহারা হয়ে আসা সংখ্যালঘুদের প্রতি সহৃদয়, তাদের কথা নিয়মিত বলে যাচ্ছেন। 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশি সংখ্যালঘুদের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের চোখের জলের যে নৌকো বাওয়া শুরু হয়েছিল, আজকে 2005 সালে দাঁড়িয়েও সেই চোখের জলের নৌকো বাওয়া আজ পর্যন্ত শেষ হয়নি। আজকে 14 আগস্ট দিনটা আপনাদের একটু স্মরণে আছে প্রত্যেকেরই। আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস, যদিও পূর্ব পাকিস্তান এখন বর্তমান বাংলাদেশের স্বাধীনতা দিবস আজকে নয়। আজকে আনন্দ করছে পাকিস্তান সরকার, আমরা ভারতের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছিলাম ইসলামী কান্ট্রি, ইসলামী দেশ। আজকে তারা আনন্দ করছেন। আগামীকাল 15 আগস্ট ভারতের 100 কোটি মানুষ আনন্দ করবেন, ফুটবল খেলবেন, আরো কত কি করবেন, জাতীয় পতাকা উত্তোলন করবেন। কিন্তু চোখের জলে ভাসবে কারা? বাংলাদেশি মানুষগুলো। 4 কোটি মানুষ চোখের জলে ভাসবে প্রতিনিয়ত। এই চোখের জলের ভাষা কতদিনে শেষ হবে? এই চোখের জলে নৌকো বাওয়া কতদিনে শেষ হবে? কত শতাব্দী লাগবে? প্রশ্ন আজকে দেখা দিয়েছে। আমাদের একটা কথাই হলো, আমরা ভেঙে দিতে চাই 1947 সাল, 1971 সালের বেড়া। আমরা নতুন করে জানতে চাই, যেখানে 1947 সাল কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না, 1971 সাল এই বাংলাদেশের 4 কোটি মানুষের জন্য কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। আমরা আজকে ডাকে দিয়েছি সরাসরি স্বাধীনতার সংগ্রাম। আজকে কলকাতার যে ময়দানে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিল যে আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকে 4 কোটি বাংলাদেশি মানুষ, 4 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আজকেও তারা ডাক দিয়েছে আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম চলবেই। আমরা এই 14 আগস্ট দিনটাকে এই জন্যই বেছে নিয়েছি। এই 14 আগস্ট আমাদের চোখের জলে নৌকো বাওয়া শুরু হয়েছিল, আর এই 14 আগস্ট আমরা আমাদের স্বাধীন ভূমিতে আমরা প্রবেশ করব।
আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব। আমরা চাই না এই ভারতের বুকে 1 কাঠা জায়গা, 1 কিলো জিরানের গম, 2 কিলো রেশনের চিনি প্রয়োজন নেই আমাদের। আমরা চাই আমাদের পূর্বপুরুষের সেই সযত্নে লালিত শতাব্দীর পর শতাব্দী তাদের ভিটে মাটি, তাদের স্মৃতি, তাদের আমাদের শৈশবের দিনগুলো আমরা ফেরত চাই। যার দাম 1 কিলো চিনি বা 2 কিলো গমে কোনদিন দেওয়া সম্ভব নয়, অথবা একটা 10,000 টাকা দামের ছোট্ট কুড়িয়ে ঘর দেওয়া সম্ভব নয়। জীবন অনেক বেশি কিছু চায়, জীবন অনেক বেশি কিছু। জীবন চায় স্বাধীনতা। জীবন কখনোই ওইভাবে আটকে রাখা যায় না। আজকে আমার অবাক হতে হয় বাংলাদেশের মানুষগুলোর কথা এখানে ভেবে, যারা এখনো পর্যন্ত সেইভাবে এগিয়ে আসেনি। তবে সুখের কথা, প্রচুর মানুষ এগিয়ে আসছে আজকে বাংলাদেশের এই মুক্তির সংগ্রামের জন্য। যে মানুষগুলো 1971-এর পরে এই দেশে পালিয়ে আসলো, অথবা 1947 সাল থেকে 71-এর মধ্যে যারা এই দেশে পালিয়ে আসলো, তাদেরকে আশ্রয় দেওয়া হলো দণ্ড কারণ নেই, আশ্রয় দেওয়া হলো আন্দোলনে। দণ্ড কারণের জন্ম দেওয়া হলো 5 কাঠা হার নিন, আপনি পরিষ্কার করে আপনি এখানে বসবাস করুন। তারপরে একবার কেন প্রশ্ন করুন না যে আমি তো স্বাধীন, আমি স্বতন্ত্র দেশে বাস করতাম, আমি উর্বর শস্য শ্যামলা ভূমি ভেঙে এসেছি, আমি কেন ওই 5 কাঠা বাংলাদেশের আমি এই দণ্ডকারণ্যের সেই পাথুরে জমি এবং পোকায় খাওয়া জমি আমি নিতে যাব? কেন প্রশ্ন সমাজে সাপ আর জোকের সেই আন্দামান দ্বীপপুঞ্জের ওই অনুর্বর জমিগুলো আমরা নিতে যাব? আমাদের এখানে দেখা হোক তার পাওনা নিয়ে এসে কোনোদিন দাবি করলেন না। আজকে ভাবতে অবাক হতে হয়, আজকে এখানে তৈরি হয়েছে বরিশাল কলোনি, আজকে এখানে তৈরি হয়েছে পাবনা কলোনি। আজকে পাবনা জেলার লোক যাদের সব থেকে 30% তারা সংখ্যা হলেও 1971 সালে দেখা যায় তাদের জমি জমার পরিমাণ প্রায় 40 থেকে 45% ছিল। আজকে সারা পাবনা জেলার লোক জায়গায় এসে গড়ে তুললেন পাবনা কলোনি, এবং পাবনার কথা মানে বুক ফুলিয়ে বলতে শুরু করলেন। এদের লজ্জা বোধ পর্যন্ত হয় না, এদের জাতীয়তা, এদের মধ্যে যে সেই অধিকার বোধ এরা আজ অব্দি জন্মায়নি কেন? এটা ভেবে অবাক হতে হয়। নিশ্চয়ই আজকে নিখিল বঙ্গ নাগরিক সংঘের বাগানে হাজার হাজার যুবক তরুণ আসছেন, এবং তারা জেগে উঠছেন প্রতিনিয়ত। তারা বুঝতে পারছেন আমাদের অধিকার ওই 1 কাঠা জমি বা 3 কাঠা ওই 1 কিলো গম দিয়ে আর রোধ করা যাবে না। আজকে নিখিল বঙ্গ নাগরিক সংঘ ডাক দিয়েছে যে আমরা এখানেও তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে চাই না, আমরা বাংলাদেশে অত্যাচারিত হতে চাই না। বাংলাদেশ থেকে যে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই দেশে চলে আসেন, তারা প্রতিনিয়ত ওখানে অত্যাচারিত হয়ে সর্বশান্ত হয়ে এখানে যখন ভারতের বর্ডার ক্রস করে প্রবেশ করেন, বাংলাদেশ বিডিআর তার সবকিছু কেড়ে নেওয়ার পরে ভারতের বিএসএফ তাকে গুলি করে মারলেন। এরকম গুলি প্রমাণ আপনাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে যে কজন বেঁচে এখানে আসলেন, এখানে এসে হয়ে গেলেন অনেক কিছু শিকার, যেটা কাম্য নয়। আজকে নিখিল বঙ্গ নাগরিক সংঘকে অনেকে অনেক রকম অপপ্রচার করে বিরোধিতা করার চেষ্টা করেন। তারা এই জাতির ভবিষ্যৎটা কোথায়, এই জাতির যে মূল একটা ভূখণ্ড নেই, এই জাতির পায়ের নিচে মাটি নেই, সে কথা তারা প্রমাণ করে যায়। আজকে ভারত সরকার 2003 সালে তৎকালীন বাজপেয়ী সরকার ঘোষণা করে দিলেন সংসদে নাগরিকত্ব বিল সংশোধন করে বলা হলো 1971 সালের 25শে মার্চের পর থেকে যেসব ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তারা অনুপ্রবেশকারী। এটা একটা অপমান কথা। অনুপ্রবেশকারী হিসেবে কাজে আখ্যায়িত করা হতে পারে যারা কোনো বিদেশি রাষ্ট্রে কোনো লোক যদি ষড়যন্ত্র করে সেই অপর কোনো রাষ্ট্রকে নাশকতা চালানোর জন্য অথবা অন্য কিছু করার জন্য প্রবেশ করে উদ্দেশ্যমূলক হলে, তখন সেটাকে অনুপ্রবেশ বলা যেতে পারে। কিন্তু বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তো আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারেন যে বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই দেশে এসে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় কোনো রকম আঘাত এনেছেন। তো কেন তাদেরকে আজকে অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করা হলো? অথচ বাংলাদেশ থেকে এই মুহূর্তে হিন্দুরাই শুধু নয়, আসছে মুসলিমরা এখানে প্রবেশ করছে, তাদের সংখ্যা প্রায় 1 কোটি ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষে। বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং তাদের সহযোগী পাকিস্তানের আইএসআই তারা তাদের মাধ্যমে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো চোখ বুজে ঘুমোচ্ছেন কিনা জানি না, এই বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন, সরকারের বিষয়ে উদাসীন দেখা যায়। এগুলো ঠিক নয়। আমরা চাই এর প্রতিকার হোক, এবং আমরা এও চাই, আমরা চাই না এই ভারতবর্ষে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে। আমরা চাই আমাদের স্বাধীন ভূমি ইসরায়েলিরা, ইহুদিরা যদি বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর আনাচে কানাচে বসবাস করে, তারা যদি তাদের স্বাধীন ভূমি তারা দখল করে নিতে পারে বা জয় করে নিতে পারে, তো বাংলাদেশের 4 কোটি মানুষও তাদের স্বাধীন ভূমি জয় করে নিতে পারবে। আজকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের এখানে বহু লোক আছে, বহু বিশিষ্ট বুদ্ধিজীবীরা রয়েছেন, বহু দার্শনিক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বহু কিছু রয়েছেন।
ও বুদ্ধিজীবীদের দেখা মেলে বিভিন্ন অনুষ্ঠানে, যারা বঙ্গভঙ্গ সেই তৎকালীন ইংরেজ আমলের বঙ্গভঙ্গ নিয়ে এখনো সভা সেমিনার করেন, কেঁদে বুক বাসান। কিন্তু 1971 সালে 1947 সালে বাংলা ভাগ হওয়ার পর আবার 1971 সালের যে পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর এখনো চোখের সাথে ভাসছে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা, তাদের কথা একবার বলেন না। তারা এখনো গর্ব করেন আমরা বঙ্গভঙ্গ রোধ করেছিলাম। কি করেছিলেন সেই বঙ্গভঙ্গ রোধ করে? পারলেন কি শেষ পর্যন্ত বাংলাকে ভাগ আটকাতে? পারলেন না। এখন যদি করেছিলাম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের চোখের জলকে আটকাতে পারেননি আপনারা। আপনাদের মতো বুদ্ধিজীবীরা দেখে আমাদের করুণা হয়, আপনাদের জন্য আপনাদের করুণা হয়, আপনাদের বুদ্ধির বহর দেখে। আপনাদের উচিত চরম সত্যকে স্বীকার করা এবং বর্তমানে এই বাস্তব সমস্যাকে মোকাবিলা করা এবং দলবল নির্বিশেষে এই আমাদের সংগঠনকে সমর্থন জানানো। কারণ এর কিছুদিন বাদে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা যে জায়গায় পৌঁছবে, আপামর জনসাধারণ, সারা পশ্চিমবঙ্গের জনসাধারণ সে কথা কিন্তু আজকে বুঝতে পারছে। আমরা চাই ভারত সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এই অনুপ্রবেশকারী বিল প্রত্যাহার করে অবিলম্বে আমাদেরকে অন্তত শরণার্থী মর্যাদা দিতে হবে। কারণ আন্তর্জাতিক আইন অনুসারে, সনদ অনুসারে যে কোনো দেশের কোনো নাগরিক যদি কোনো দেশের কোনো নাগরিকরা যদি সেই দেশে বসবাস করতে না পেরে তারা যদি অপর কোনো দেশে আসতে আশ্রয় নিতে বাধ্য হয়, তখন তাদেরকে নিশ্চয়ই শরণার্থী হিসাবে স্বীকৃতি প্রদান করা এবং তাদের যথাযথ বাসস্থান থেকে শুরু করে তাদের যথাযথ ভাবে তাদের রক্ষা করা, যতদিন না এই সমস্যার বাস্তব সমাধান করছে। আর ভারত সরকার যদি আজকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত শুরু করেছে যারা 71 সালের পরে এসে, ভাবুন তো 1971 মানে 34টা বছর। যে ব্যক্তি এখানে 34 বছর বা 33 বছর আগে এসেছে তার যদি 3 বছর বাদে তাদের যদি কোনো সন্তান প্রবেশ করে তার বয়স 30 বছর। স্বাভাবিক কারণে যারা লেখাপড়া শিখে ভারতবর্ষে এই মুহূর্তে কোথাও না কোথাও চাকরি করছে, সে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়ে গেল। সমস্যাটা বহু গভীর। আর এই লক্ষ লক্ষ বাংলাদেশিদের যদি চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তো আমি সেটা মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যেভাবে লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে নিক্ষেপ করা হয়েছিল, তার থেকেও ভয়ঙ্কর হবে বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো। কারণ বাংলাদেশ প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ মিডিয়া তাদেরকে গুলি করে মেরে ফেলবে এবং বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী মৌলবাদ যেভাবে মাত্রা দিয়েছে সেটা ভারতের প্রত্যেকটা নাগরিক এবং সচেতন মানুষ অবগত আছেন এবং তারা এই মুহূর্তে কিভাবে ভারত বিদ্বেষী প্রচার চালিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি ডিজিএফআই সহযোগিতায় বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা ইসলামী জায়গাতে ট্রেনিং দেওয়া হচ্ছে যাদেরকে ভারতে প্রবেশ করানো হবে। আজকে সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশিদেরই নয়, ভারতের বাবার সময় আসছে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারত কি হচ্ছে এই মুহূর্তে। আজকে আমরা আশা রাখবো ভারতের তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রতি আমাদের আবেদন, আপনারা এই মানবাধিকার সংগঠনের এই উদ্বাস্তু আন্দোলনকে আপনারা দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং উদ্বাস্তু এবং শরণার্থী আন্দোলন যাতে অগ্রগতি হয় সেদিকে আপনারা নিশ্চয়ই নজর দেবেন। এবং ভারত সরকারের কাছে আমাদের আবেদন, এই অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এই অনুপ্রবেশকারী আইন প্রত্যাহার করে তাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি প্রদান এবং পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমাদের আবেদন, আমাদের স্বাধীন হোমল্যান্ডের দাবিকে তারা যেন সমর্থন জানায়। আমাদের আজকে স্বাধীন হোমল্যান্ড আমরা যে মানচিত্র আজকে প্রকাশ করার পথে চলেছি, আজকে 30,000 বর্গ কিলোমিটার আমরা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ড থেকে আমাদের নিজস্ব ভূমির দাবি করছি। আমাদের লক্ষ লক্ষ ছেলে আছে যারা আজকে উচ্চশিক্ষিত, তারা ভারতে রয়েছে, বাংলাদেশে রয়েছে, তারা একটা দেশ স্বপ্নের দেশকে তারা স্বপ্নের মতো চালিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা আমাদের স্বাধীন হোমল্যান্ড একদিন আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হব এবং আমরা কোনোদিকেই পিছিয়ে থাকতে রাজি নই এবং আমরা কোনোদিনই কোনোভাবে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। শ্রী বাবলু সরকার মহাশয়, সভাপতি, আজকের সভা নিখিল বঙ্গ নাগরিক সংঘ, মানবাধিকার সংঘ, এই সঙ্গে উদ্যোক্তা এবং যারা এই সংঘকে পরিচালনা করছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। আমি একজন বাংলাদেশ থেকে বিতাড়িত উদ্বাস্ত হিন্দু। 1971 সালে যখন ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধের সময়
আমার পরিবার থেকে 6 জন ব্যক্তি মারা যান। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার মামা, আমার কাকা, জেঠিমা। একই সঙ্গে 6 জনকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া হয়। 1971 সালে সবাই যখন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়, আমরাও তখন এই নদিয়া জেলা কল্যাণী গোশালাতে আশ্রয় গ্রহণ করি। আজ 1970 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এখানে দাদাবারের মতো জীবনযাপন করছি। ভারত সরকার আমাদেরকে ভোটের অধিকার দিয়েছেন, আমরা এই দেশের নাগরিক। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে 2003 সালে ভারত সরকার একটি আইন প্রণয়ন করেছে। সে আইনে আমরা নাকি ভারতবর্ষে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্ত অনুপ্রবেশকারী। আমার মতো হাজার হাজার হিন্দু, হাজার হাজার নারী যারা মা বোনের ইজ্জতের বিনিময়ে, স্বজন হারার বিনিময়ে এদেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে আজ সংগঠিত হতে হবে আত্মত্যাগের জন্য। যেমন আমি বাংলাদেশ স্বাধীনতার জন্য আমার পরিবারের 6 জনকে হারিয়েছি, আমাদের উপস্থিত হবে আগামী দিন আমরা কাউকে না কাউকে হারাবো আমাদের নিজস্ব জন্মভূমির জন্য। এই প্রতিজ্ঞা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি সবার কাছে আমার এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার পরিণাম হবে আমরা আজ 7 পুরুষের বাড়িটাকে আমরা এখানে এসে পৌঁছেছি। কারণ আপনারা নিশ্চয় জানতে পারছেন বাজারে এসে অনেক বিডিআর আর বিএসএফের হাতে প্রাণ হারাচ্ছে। আর যারা এখানে এসে পৌঁছাচ্ছে কোনো রকমে ভারত সরকার তাদের অনাগরিকতা করে দিচ্ছে। কারণ 1971 সালের পর থেকে যারা এসছে তাদের অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করেছে। এই 2003 সালের 18 ডিসেম্বর নতুন সংশোধনী বিলে এখানে বলা হয়েছে 1971 সালে পরে যারা এসছে তারা বলে সবাই অনুপ্রবেশকারী। কিন্তু অনুপ্রবেশকারী বলতে বোঝায় কোনো দেশের সমিতি 4টা সাংস্কৃতিক আয়োজিত এই সভায় মাননীয় সভাপতি, মঞ্চবিষ্ট বন্ধুগণ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রবাসন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ দত্ত মহাশয়, মঞ্চবিষ্ট ডিগ্রিবঙ্গ নাগরিক সমিতি কেন্দ্রীয় কমিটির মাননীয় সম্পাদক, 4টা শাখার পদাধিকারী এবং সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আজকে এই আলোচনার সময় উপস্থিত শ্রোতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি গত পরশু রাত্রে এই সংগঠনের কয়েকটি ছেলে যারা ছাত্র ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তারা গিয়ে আমাকে প্রস্তাব দেয় যে আমরা একটু একটা সম্মেলন করবো, আপনাকে যেতে হবে। তাই বললাম তাকে বাবা, আমি তো তোমাদের কিছুই জানি না, তোমাদের সম্মেলনটা কি, কেন, এটা আমার কিছু ধারণা নেই। তো তোমরা এসছো, তোমরা কিন্তু আমার একটি ছাত্র ছিল, তোমাদের মুখে দেখতে আগে আমি যেতে পারি, কিন্তু কিছু বলা আমাদের সম্ভব হবে না, কারণ আমি কিছুই জানি না। যাই হোক, এখানে এসে আমি কয়েকদিন বন্ধুরা শুনলাম এটা একটা লিফলেট আমি লিখেছি, এটা যে কাগজপত্র তৈরি করেছে, এটার বক্তব্যটা যেভাবে লিখিত আকারে মঞ্চের মাধ্যমে এদের দাবি দাওয়াগুলো সকলের সঙ্গে উপস্থাপিত করেছে, তা দেখে আমার কিছু ধারণা হলো। আসলে এটা একটা মানব অধিকার সংগঠন, কিন্তু এদের বক্তব্য শুনে যদি কেউ মনে করেন এটা একটা সামাজিক সংগঠন, তাহলে মনে হয় সেটা খুব ভুল হবে। কারণ এটা কিন্তু
সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, সাম্প্রদায়িক আবেগ থেকে, সাম্প্রদায়িক ভাবের থেকে একটি কথা উচ্চারণ করেনি। আমি যে কয়েকটি তরুণ ছেলের বক্তব্য শুনলাম, তারা সকলেই বর্তমান আবেগ ছড়িয়েছে, আবেগ ছড়িয়ে তুলেছে, আবেগ ছড়ায়। কারণ বিষয়টা যেখানে অত্যন্ত জটিল, অত্যন্ত সেন্সিটিভ, যেটা বিজয় বলে গেছে, সেই বিষয়ে কিছু আবেগ ছড়ে পড়া সম্ভবত চেতন সম্পন্ন মানুষেরই এটা উচিত এবং সম্ভব। ওরা তো মানুষ, ওরা তো রক্ত মাংসের উপাদানে তৈরি, তার বাইরে কিছু নয়। সুতরাং এটা সমর্থনযোগ্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে, এটা একটা বহু চর্চিত বিষয়। বাংলাদেশ থেকে পার্টিসিপেট করে নয়, আমি ইতিহাস ছাত্র, একটি ইতিহাস আলোচনা সময় খুব কম, 3 মিনিট নির্দিষ্ট সময়, আমি চেষ্টা করব সংক্ষেপ বক্তব্য রাখতে। আমি ধরি বাংলাদেশে হিন্দু মুসলিমদের সম্পর্ক, এই সম্পর্কটা কখন থেকে পিছিয়ে গেল। আমরা বহুদিন একসঙ্গে থেকেছি, একসময় মুসলমানদের শাসন করেছে, তখন তারা ছিল সম্রাট, শাসক, হিন্দুরা ছিল শাসিত। যদি হিন্দুরা টাকা বাড়ি দেশে মেজরিটি, তথাপি আমরা বহুদিন পর্যন্ত মুসলমান অধীনে ছিলাম। এবং মুসলিম অধীনে থাকার ফলে যে নির্যাতনটা হয়েছে, আমাদের ধন সম্পত্তি লুণ্ঠিত হয়েছে, আমাদের ধর্মস্থান উলঙ্ঘিত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, তাদের আর র্যান্ডম অপহরণ করা হয়েছে। আমরা সবাই ইতিহাস পরে যখন ব্রিটিশ আসলো, আমাদের শাসন পরিবর্তন ঘটলো, বহু বদলালো, তখন কিন্তু আমরা এই অবস্থাতে অনেকটা রক্ষা পেয়েছি। তারপরে স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি এই সমস্যাটা, এই সাম্প্রতিক সম্পর্কটা, অর্থাৎ হিন্দু মুসলিমের তিক্ত সম্পর্কটা একটা আবার বেড়ে গেছে। এটি শুরু হয়েছিল 1946-এ 16 আগস্ট থেকে, যেদিন এই বাংলা, তখন পশ্চিমবাংলা নাম হয়নি, তখন বাংলাদেশ ছিল, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তখন প্রধানমন্ত্রী বলা হতো। তখন প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী, আপনার নাম শুনেছেন, শহীদ সোহরাওয়ার্দী। আমরা সবাই তাকে সোহরাওয়ার্দী বলেই ডাকতাম, মানে আমার বাবার ধরে ডাকতেন। সেই থেকে তারা বললেন, মুর্শিদ বললো যে আমরা ভারতবর্ষে মুসলমানদের সেপারেট স্টেট চাই। কাজী মোহাম্মদ আলী জিন্নাহ তিনি প্রথমে একটি কংগ্রেস সমর্থক ছিলেন, কিন্তু পরবর্তীকালে 1926 সালে মুর্শিদ তিনি কংগ্রেসের মুসলিম যোগদান করেন। তারপর তিনি তার নেতৃত্বে পাকিস্তান আন্দোলন শক্তিশালী হয় এবং 1942 সালে 1940 সালে লাহোর রেজলিউশনে মুর্শিদ পাকিস্তান দাবি করে। তিনি যে থিওরি পেশ করেছিলেন, বাংলাদেশের ক্রিয়েশন থিওরি, নিজামী তত্ত্ব, তিনি কি বলছিলেন? তিনি সেই নিজামী তত্ত্বে বলেছিলেন যে হিন্দু and Muslims are two different nations. They do not intermarry with each other. They do not intermarry with each other. Their social customs, their religious customs are totally different. So the Muslims of India, they got a separate from them for the evaluation of their customs, religion, etc. সহজে বুঝতে হতে পারবেন, সে হিন্দু হোক, চাই মুসলিম হোক, চাই খ্রিস্টান হোক, চাই পার্সি হোক, এটা হতে পারবেন। এই কথা ছিল, আজও কখনো সে কথাটা রয়ে আছে। কিন্তু ওরা বলবে না, আমরা সেপারেট হোমল্যান্ড চাই। কারণ দুটো কথা আছে, সেই কোরআনের যে দুটো কথা, সেই কথাগুলো হচ্ছে, একটা হচ্ছে যে রাজ্যের সর্বোচ্চ মুসলমান, সেই দেশটা আমাদের করতে হবে। আর হচ্ছে কাফের শাসিত দেশ, সেটা আমরা চাই না। নির্দেশ আছে কোরআনে, যেখানে কাফের শাসিত দেশ থাকবে সবসময় সেই দেশ ধ্বংস করবে, সবসময় ধ্বংস হিসেবে ইসলামের আওয়াজ কায়েম করবে। এই তত্ত্বটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। তারপর আপনারা সকলেই জানেন, আমি সংক্ষিপ্ত করছি, 1947 পরে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে। প্রথমে অত্যাচারের সময় কি হলো? অত্যাচার দুটোকে হয়েছিল, পাঞ্জাবের রাগ হয়েছিল, পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তানের রাগ হয়েছিল। পাঞ্জাবের রাগ হলো, সেখানে রাগ একটা একতরফা হয়নি। পূর্ব পাকিস্তান যত রাগ হয়েছে সঙ্গে একতরফা হিন্দুরা বলেছে, মুসলমানরা মিলেছে। কোনদিন আমরা শুনিনি কোনো রাগে যে 10টা হিন্দু মরলে 2টো মুসলমান মরেছে, রিপোর্ট নেই। কিন্তু পশ্চিম পাকিস্তানে উল্টো হয়েছে, পাঞ্জাবে। পাঞ্জাবের দিকে হয়েছে আপনারা জানেন, পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাকিস্তান ইন্ডিয়া এলো, পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে গেল।
শিখরা এখানে নেয়নি, তখন সেখানে শিখরা হিন্দুরা মুসলমানরা ওখানে কেটে ওরা ওদের কেটেছে, কেটেছে পাল্টা হয়ে গেল তারিত হয়েছিল, তাদের সেই সব বাড়িতে তাদের অধিকার দেওয়া হয়েছিল। মেয়ের ফ্যান্টাসের দেশের আরআর মিনিস্টার, লেবার ইউনিয়ন মিনিস্টার, এটা সে করেছিল। কিন্তু পূর্ব পাকিস্তানে কিন্তু এটা ঘটেনি, ওখানে হিন্দুরা একরকম মার্কেটে চলে আসলো, কিন্তু এখান থেকে কোনো মুসলমান যায়নি। সেই অত্যাচার চলছে। তারপরে খেপে খেপে একটা করে রাউট হয়েছে, 1951 বোতলের রাউট, 1956 রাউট, 1960 রাউট, তারপরে সবচেয়ে বড় করে 1964 হযরত নিসির নিয়ে রাউট করে খুলনাতে খারিজ করে সেই রাউটের রেস করে কলকাতায়, তার পাল্টা রিয়াকশন ঢাকায়। তখন আমি ঢাকা ছাত্রদের সৃষ্টি করে আমি দেখেছি যে রাউটের প্রত্যক্ষ করেছি, সে বর্ণনা আপনাদের শোনাবো না, দেবো না। তো সুতরাং এই একটা করে রাউট হয়েছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু সব কিছু হারিয়ে দিয়ে চলে এসেছে। কারণ হিন্দুরা স্বভাবত ভীতু, কিন্তু অস্বীকার পায়নি এবং স্বভাবিত শান্তিপ্রিয়, এই সুযোগটা এরা নিয়েছে। সুতরাং এইভাবে মার্কেটে গেলে তারপরে শেষ হয়েছে 1971 পরেও যদি আমার রাগ হয়েছে, সে ঢেউ এসছে এবং সর্বশেষ ঢেউ এসেছে। তার আগে একটা বড় লোক আছে এখানে ভাঙার পরেও বাংলাদেশের ভীষণ একটা কমনাল টেনশন হয়, একটা কমনাল টার্ময়েল হয়, সেখানে বহু হিন্দু মধ্যে ধ্বংস হয়েছে, বহু হিন্দু হিন্দু হয়েছে, অপহৃত হয়েছে এবং বহু লোক সবকিছু হারিয়ে প্রাণের ভয়ে আহত হয়ে বিদেশ চলে এসেছে। এবং সর্বশেষ ঢেউটা আসে 2001 সালে খালেদা জিয়া যখন এই সরকার, বর্তমান খালেদা জিয়া বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী, এই খালেদা জিয়ার দল এর ক্ষমতা আছে, কখনো বাংলাদেশ থেকে বিভিন্ন পেপার আমার কাছে আসলে আমি সুতরাং এই যে মানে একটা বাক্য ওখানে রাত হয়েছে, তার ঢেউ এখানে শাস্তি করছে, আর এইটুকু কোথায় যাবে? আসলে এরা তো এখন এই স্টেপে বাংলাদেশের জায়গা নেই, জন্মভূমি থেকে তারা জন্মভূমি হারা সেখানে হয়েছে, এখানে জায়গা নেই। এদেশে যেখানে বাংলাদেশ থেকে এসছেন, আপনাদের এখানে নাগরিকত্ব পাবেন না, সিটিজেনশিপ দেওয়া হবে না, আপনাদের ভোটার আইডি কার্ড দেওয়া হবে না, আপনারা রেশন কার্ড পাবেন না, অর্থাৎ এখানেও আপনারা আর গ্রহণযোগ্য না। একটা সময় আমি দেখেছি 1964 আগের পরেও যখন রিফিউজিরা আসতো এই বেনাপোল দিয়ে, এই দর্শনা দিয়ে, গেটে দিয়ে, তখন দেখেছি একবারে কিন্তু মা বোনেরা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বদল করে নিতেন। ভারত সরকার 64 আগের পরেও এদের নিয়ে গাড়ি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন